আজকের সংবাদপত্র অনুষ্ঠান শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ট্রাম্পকে জেতাতে সাইবার প্রচারণার মূলে পুতিন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গোয়েন্দা রিপোর্ট। সেনাবাহিনী অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে প্রস্তুত প্রধানমন্ত্রী। মানব জমিন, টেন্ডার ছাড়া 1200 কোটি টাকা খরচের প্রস্তাব। আমাদের সময়, সনদ বাণিজ্যের নয়া উদ্যোগ রওশন এরশাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সকালের খবর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরবরাহ অবকাঠামো নির্মাণে প্রয়োজন 11,000 কোটি টাকা। ভয়ঙ্কর জঙ্গি জিয়া ও মুসা এখন কোথায়? যায় যায় দিন, 3 মাসে 11 কেজি চাল কম পেয়েছেন হতদরিদ্ররা, সিপিডির জরিপ। আলোকিত বাংলাদেশ, নির্বাচন কমিশন গঠন, পূর্ণ পদ্ধতি বহালের পক্ষে আওয়ামী লীগ। দৈনিক ইনকিলাব, এখনো বই পায়নি অনেক শিক্ষার্থী। ভোরের কাগজ, এখনো অধরা দুর্ধর্ষ জঙ্গিরা। আমাদের অর্থনীতি, রাজধানীতে বাড়ছে কিশোর অপরাধী। দৈনিক দিনকাল, অবরুদ্ধ বিএনপি কার্যালয়। দৈনিক সংগ্রাম, হরহামেশা সরকারি জোট সমাবেশ করলেও বিরোধীদের ক্ষেত্রে বল প্রয়োগ নিষেধাজ্ঞা। দৈনিক করতোয়া, সুষ্ঠু নির্বাচনের জন্য মতৈক্য জরুরি, রাষ্ট্রপতি। দ্য ইন্ডিপেন্ডেন্ট, গভর্নমেন্ট আইজ ফরেন ফান্ডস ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এক্সপেন্সিভ বরোয়িং ডোর্স গভর্নমেন্টস ডেবিট সার্ভিং বার্ডেন। ঢাকা ট্রিবিউন, রামপাল প্ল্যান্ট প্রটেস্টেড গ্লোবালি। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। জঙ্গিদের ঘটনা নিয়ে অনেকগুলো ফলো আপ শিরোনাম রয়েছে, বিশ্লেষণধর্মী সংবাদের শিরোনাম রয়েছে, কেননা সম্প্রতি আমরা দেখেছি যে গুলশানের হোলি আর্টিজানের হামলার যাকে মূল হোতা বলা হচ্ছে সেই মারজান এবং সাদ্দাম হোসেন নামে আরেকজন, যিনি কয়েকজন বিদেশি নাগরিক হত্যার আসামি ছিলেন, তারা বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর এই শিরোনামগুলো দেখতে পেয়েছে এবং মেজর জিয়া বলে আরেকজনের কথা বলা হচ্ছে এবং তিনি কোথায় তা ধরাছোঁয়ার বাইরে কেন, এরকম শিরোনাম রয়েছে সংবাদপত্রে। ধন্যবাদ। দেখেন, এই বিষয়টি আমরা বেশ কিছুদিন থেকে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। গতকালকেও একটা আলোচনা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির একটা হলে, অপরাধ বিজ্ঞান পরিষদ বোধ এটা করেছিল। বিষয়টি কিন্তু এখন বাংলাদেশে বেশ চর্চিত হচ্ছে এবং এই চর্চার পিছনে রয়েছে জঙ্গি উত্থানের যে আমরা ভয়াবহতা দেখেছিলাম হলি আর্টিজানের বিষয়টা। এখন আমাদের এখানে মূলত বেশ কয়েকটি সংগঠনের নাম শোনা যাচ্ছে, যার ভিতরে এখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ যেটা সেটা হলো 90 জিএমবি, এবং এই 90 জিএমবির সাথে যে একটা বৈশ্বিক কানেকশন আছে এতে তো এখন আর কোনো সন্দেহ নেই। তবে হলি আর্টিজানের পরে ওই হলি আর্টিজানের বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ক্রিটিসিজম হয়েছে, বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা নিয়ে। আমরা সেখান থেকে অনেক দূর আমরা এগিয়ে আসছি। এখন আমাদের যে ল এনফোর্সিং এজেন্সি তৎপরতা বেশ, আমি বলবো ভালোই। তবে এটা কি যথেষ্ট কিনা সেটাও একটা কিন্তু ভাববার বিষয় আছে, কারণ এটা সবসময় যেটা আমরা বলি যে একটা আইডিওলজিক্যাল ওয়ার, এবং এই আইডিওলজিতে যারা বিশ্বাস করে তারা মৃত্যুকে খুব একটা ভয় পায় না, সেটা পুলিশের গুলিতেই হোক অথবা এনকাউন্টারে হোক অথবা তাদের মতো করে তাদের মিশন অ্যাকমপ্লিশ করতে গিয়ে হোক। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মতো জায়গায় এই ধরনের জঙ্গি তৎপরতার জায়গা থাকার কথা নয়। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে সেরকম কোনো পরিস্থিতি নাই যেখানে একটা কনফ্লিক্ট জোন থাকে এবং কনফ্লিক্ট জোনের ভিতরে এরা বেশি বের হয়ে বাড়তে থাকে, অথবা এমন এমন জায়গা থাকে যেগুলো অত্যন্ত দুর্গম, যেখানে তারা তাদের বেস করতে পারে। তার মানে হচ্ছে যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এটা অত্যন্ত হাতে গোনা এবং কম। এবং আরেকটি বিষয় হলো যে আমাদের এখানে আশেপাশে যে দেশগুলো আছে সেখানে যে তারা একটা শেল্টার পাবে এবং বা তারা অনেকটা সেফ জোন হিসাবে বা সেফ জায়গা পাবে সেরকম নয়। তো কাজে এই সংখ্যা কিন্তু খুব বেশি একটা নয়।
এবং আমাদের সাধারণ জনগণ কিন্তু এই ধরনের মানে অ্যাক্টিভিটিকে, এই ধরনের কার্যক্রমকে মোটেও সাপোর্ট করে না। আমরা ঠিক বুঝতে পারছি না যে জিনিসটি যেটা এখন পর্যন্ত ল এনফোর্সিং এজেন্সি বা যারা এটা নিয়ে কাজ করছে, কাউন্টার টেররিজম, এদের উদ্দেশ্যটা কি। যদিও আমরা জানি যে এর তাত্ত্বিক উদ্দেশ্য কিন্তু হলো যে একটা দেশে একটা তাদের মতো করে একটা ধর্মীয় রাষ্ট্র গঠন অথবা ধর্মীয় ভাব এটা করা। এখন কিন্তু আসল উদ্দেশ্যটা কি এবং এদের সাথে এদের পৃষ্ঠপোষকতা কারা করছে। আমরা যে নামগুলো দেখছি বাজারে, আমরা প্রায় শুনি যে এই অমুক জায়গার সাথে জড়িত ছিল বা অমুক জায়গার প্রধান পৃষ্ঠপোষক বা প্রধান ব্যক্তি। এই প্রধান ব্যক্তি থেকে কিন্তু আমরা অনেকগুলো শুনে আসছি, সে তামিম চৌধুরী হত্যার পরের থেকে শুরু করে এই পর্যন্ত এই মারজান আর সাদ্দামের কথা বলা হচ্ছে যে তারাই এটা পেছনে জড়িত ছিল। কিন্তু আসলে যে সবকিছুর যে একটা নিয়ন্ত্রক আছে বা অর্গানাইজেশনাল হেড, সেই অর্গানাইজেশনাল হেডটা কোথায়, দেশে কি দেশের বাইরে, এগুলো আমরা কিন্তু এখনো জানি না। এবং যেখান থেকে মানে আমি যদি বলি যে তামিম চৌধুরী যে নিহত হয়েছিল, সেও কি নাম্বার ওয়ান ছিল, আমার মনে হয় না। সে হয়তো কোনো ফিল্ড কমান্ডার ছিল। এই যে এখন যে দুজন বন্দুকযুদ্ধে মারা গেল যেটা বলা হয়, এখন এই বন্দুকযুদ্ধে মারার বিষয়টা তো আমরা অনেক আলোচনা করেছি, এটা নয় বাদই দিলাম। কিন্তু কথা হলো যে এদের মূল হোতাটাকে, সেই মূল হোতাটা কিন্তু আমরা এখনো কোনো হদিশ পাইনি। দ্বিতীয় জিনিস হলো যে এই ধরনের অর্গানাইজেশনগুলো যখন এই ধরনের চাপ পড়ে, তখন এই চাপের মধ্যে তারা কিন্তু বেশ কিছু ডিসঅর্গানাইজড হয়। কিন্তু তার মানে এই নয় যে তারা নির্মূল হয়ে গেছে বা তারা আর মাথা চাড়া দিয়ে উঠবে না। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করতে দেখছি, বিভিন্ন ধরনের আপনার অস্ত্র ব্যবহার করতে দেখেছি। তো কাজে এইখানে সেই জিনিসগুলো কিন্তু আমাদের শঙ্কার মধ্যে রয়ে গেছে যে অ্যাকচুয়ালি এই অর্গানাইজেশনটা কারা এবং কারা চালাচ্ছে। যত কিছুই হোক, কিছু তো আর্থিক ব্যাপার আছে, সেই আর্থিক ব্যাপারটা কোথা থেকে আসে, সেই উৎসটা কিন্তু আমরা এখন পর্যন্ত সলিডলি ধরতে পারিনি। সে আর্থিক উৎসটা কোথায়। আমরা অনেক সময় বলে থাকি যে অমুক জায়গার থেকে আসছে, অমুক জায়গার থেকে আসছে, অমুক জায়গা থেকে আসছে। সত্যি কি তাই, না এই আর্থিক উৎস দেশের ভিতরেই এটার সাথে আর কোনো রাজনীতি জড়িত আছে কিনা। তো এই অনেকগুলো প্রশ্ন কিন্তু এখনো আমরা উত্তর পাইনি, এগুলো সমস্ত কিছু উজ্জ্বল রয়ে যাচ্ছে। কাজেই এই যে আমরা যখন বলি যে জঙ্গি নিয়ন্ত্রণ বা জঙ্গি এই ধরনের অর্গানাইজেশনকে নির্মূল করা, এইগুলো কিন্তু সহজ বিষয় নয়, এটা খুব খুব কমপ্লেক্স ইস্যু। এবং বড় ধরনের যে সামাজিক একটা বিচ্যুতি আমাদের এখানে ঘটেছে বা ঘটছে, এটা হয়তো আমাদের চোখে দেখা যায় না বা আমরা উপলব্ধি করতে পারছি না, যে একটা ডিভাইড তৈরি হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে, সেটাও কিন্তু একটা উদ্বেগের বিষয়। কিন্তু সেই বিষয়গুলোতে আমরা লং টার্ম কোনো প্ল্যানিং হচ্ছে বা আছে সেই ধরনের আলোচনা কিন্তু আমরা দেখি না। আমরা বিক্ষিপ্ত আলোচনা দেখছি, সরকারের উদ্যোগে কিছু আলোচনা শুরু হয়েছে যখন এই ঘটনাটা ঘটে, তারপরে কিন্তু আবার স্থিমিত হয়ে গেছে। কাজেই আমরা ফোকাসড কিনা এটার উপরে, সেটাও একটা বড় বিষয় আছে। অবভিয়াসলি যারা কাউন্টার টেরোরিজমের যে অপারেশন করছে তারা হয়তো ফোকাসড, কিন্তু জনসাধারণের মধ্যে থেকে কতখানি আমরা ফোকাসড, আমরা কোনো ইস্যু ভিত্তিক বা আমরা কোনো একটা ঘটনা ঘটলে তখনই আমরা এটা ফোকাসটা দেই, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখার দরকার আছে। আমি মনে করি না যে বাংলাদেশ এটা একটা চারণভূমি হয়ে দাঁড়িয়েছে বা হবে। আরেকটি বিষয় যেটা এটার সাথে জড়িত হবে বা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে এখন যে আমরা সমস্যাটা ফেস করছি, বিশেষ করে মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে, যেখানে আমরা দেখছি যে ফার ইস্টে বা মিয়ানমারের বিষয়টা আমরা দেখছিলাম। এখানে কিন্তু শিরোনামও রয়েছে যে মিয়ানমার কে বলা হচ্ছে যে খুব আন্তরিক নয়। মিয়ানমার, আমি একটা বিষয়ে যেটা আমার ব্যক্তিগত ধারণা, যে মিয়ানমারের একটি উদ্দেশ্য হচ্ছে, যতটুকু আমি কয়েক মাস আগে রেঙ্গুনে গিয়েও যেটা দেখলাম, উপলব্ধি করলাম, যে তাদের ইস্যু হচ্ছে যে ওই জায়গার থেকে তারা রোহিঙ্গা বলে যা আছে সবগুলোকে বের করে দেবে, এবং তারা ফোর্স করছে যে এরা বাংলাদেশে চলে যাবে, বাংলাদেশি। এখন এই রোহিঙ্গারা কিন্তু বিক্ষিপ্ত এদিক ওদিক চলে গেছে, কিছু কতগুলো আছেন আমরা জানি না, একসময় তো 10 লাখ 12 লাখ থাকার কথা এই জায়গাটাতে।
তো সেইখানে মিয়ানমার কিন্তু খুব আন্তরিক নয়, এবং আমি মনে করি যে বাংলাদেশের সাথে মিয়ানমারের রিলেশনশিপ খুব একটা মধুর হবে যতক্ষণ পর্যন্ত এই রোহিঙ্গা ইস্যুটা রয়ে গেছে। এবং এবং আমরা মিয়ানমারের লিডারশিপের কাছ থেকে যে ধরনের কথাবার্তা শুনছি, তাতে কিন্তু আমি একটু বিস্ময় প্রকাশ করছি। এটা আমাদের এখন কি করতে হবে? আমরা একটা ডিপ্লোমেসি চলছে, ডিপ্লোমেসি যখন কাজ করছে না, তাহলে আমাদেরকে আর কি অপশন আমাদের কাছে আছে, সেই অপশনটাও কিন্তু আমাদের চিন্তা করা উচিত। আমি তো মনে করি যে এই সরকারের একটা অন্যতম সাফল্য যে আর্ম ফোর্সেসকে যথেষ্ট আপনার শক্তিশালী করার পদক্ষেপে। কাজে আমাদের কিন্তু অপশন রয়ে গেছে যে আমরা আরো কঠিন পদক্ষেপে যাব কিনা। কারণ আলটিমেটলি 4 লক্ষ 5 লক্ষ বা 6 লক্ষ আমরা জানি না কতগুলো মিয়ানমারের এই হতভাগ্য রোহিঙ্গারা এখানে আছে, আমাদের দেশে আছে, এবং তারা কিন্তু আমাদের এখানে সোশ্যাল, ইকোনমিক এবং অন্যান্য একটা বিষয় বার্ডেন। কাজে এদেরকে তো তাদের জায়গায় ফিরে যেতে হবে। একটা ছোট্ট জনগোষ্ঠী সে এভাবে থাকতে পারে না। কারণ আমরা এর আগে দেখেছি, বেশ কিছু বছর আগে যখন ইউগোস্লাভিয়া ভেঙে গেল, তখন কসোভোতে ঘটনাটা ঘটেছিল, এবং কসোভোকে একটা সেফ জোন তৈরি করা হয়েছিল। এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই ধরনের একটা চাপ মিয়ানমারের উপর দেওয়া হবে কিনা, এবং সেটা আমি মনে করি যে আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আমরা ডিপ্লোম্যাটিক করে দেখলাম, ডিপ্লোমেসি করে এটা কোনো সুরাহা হচ্ছে না। কিন্তু আমরা তো যতদূর এখন যে আলোচনাটা মুখ্য হয়ে ওঠে সেটি হচ্ছে যে প্রতিবেশীদের সঙ্গে মূলত শান্তিপূর্ণ। আজকেই তো গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের উপর চাপিয়ে দেয় সেটাও তো আমরা বসে থাকবো না। যে কারণে আমরা এত সেনাবাহিনীর এই ধরনের সামরিক বাহিনীর এই ধরনের উৎকর্ষ আমরা করার চেষ্টা করছি। কিন্তু কথা হলো যে আপনার বলা হয় মানে সামরিক স্টাডিতে যেটা বলা হয়, যখন ডিপ্লোমেসি ফেল করে তখন আপনাকে বল প্রয়োগ না করুন, যে বল প্রয়োগ করতে পারবো, এটারও কিন্তু একটা ইন্ডিকেশন দেওয়া আমার মনে হয় প্রয়োজন। কারণ এটা এখন আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের উপরেই কিন্তু এই ঘটনাগুলো, আমাদের উপরে চাপটা বেশি বাড়ছে। যদিও আপনি দেখুন যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নিজেই বলছে যে দরকার হলে আমি যুদ্ধ করব, কিন্তু মালয়েশিয়ার সাথে মিয়ানমারের বর্ডার তো থাইল্যান্ডের ভিতর দিয়ে হতে হবে, কিন্তু আমরা তো সরাসরি সেখানে। যদিও আমরা চাই না যে আমাদের প্রতিবেশীদের সাথে কোনো রকমের ওইরকম তিক্ত রিলেশন থাকুক, কিন্তু আপনার উপরে যখন ফোর্সড হবে, আপনি যখন 4 লক্ষ প্রায় 5 লক্ষ এই ধরনের মানুষকে জায়গা দিতে হচ্ছে আপনাকে, এবং আমাদের দেশে দিতে হচ্ছে, এবং আমাদের সমস্যা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সেখানে তো আমাদেরই সমস্যাটা আমাদেরই কিভাবে সমাধান করবো? তাহলে ডিপ্লোমেসি ফেইল্ড। এবং আমি মনে করি যে মিয়ানমারের সাথে আমাদের নিকট ভবিষ্যতে খুব একটা ভালো রিলেশনশিপ হবে। এটা একটা যারা জানেন, যারা এই বিষয়ে লেখাপড়া করছেন, তারা ভালো করে জানেন যে মিয়ানমার একটি কঠিন রিলিজিয়াস কান্ট্রি হয়ে আছে। কারণ 62 বছর 60 বছরের উপরে সেনা শাসন ছিল, এবং তারা কিন্তু একটা গোষ্ঠী তৈরি করেছে, যে গোষ্ঠীটা সব জায়গায় হয়, যে গোষ্ঠীটা রিলিজিয়াস বেসড গোষ্ঠী। এবং মিয়ানমারের আনফর্চুনেটলি বৌদ্ধ ধর্ম খুব শান্তির ধর্ম বলা হয়, কিন্তু মিয়ানমারে যে বুদ্ধিস্ট প্রিস্টরা আছেন তারা কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ। এটা শুধু যে রোহিঙ্গাদের উপরে তাই নয়, এমনকি আপনি 12টি উপজাতিদের সাথে মিয়ানমারের যে মূল যে জাতি সত্তা, তাদের সাথে কিন্তু 1948-এর পর থেকে 49-এর পর থেকে তাদের সাথে রিলেশনশিপ কখনো ভালো হয়নি। তো আশা করা হয়েছিল যে একটি বেসামরিক সরকার যখন আসবে, বিশেষ করে আং সান সুকির মতো একজন ইন্টারন্যাশনাল ফেম লিডার আসলে পরে এই রিলেশনশিপগুলো অনেক বেটার হবে। কিন্তু তার কথাবার্তা এবং তার যে এখনকার যে অবস্থান, সেই অবস্থানে মনে হয় না যে তিনি কিছু করতে পারবেন বা তার কিছু করার ইচ্ছা আছে। আমরা বেশ কয়েকটি শিরোনামে দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন পুনর্গঠনকে ঘিরে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে সংলাপ চলছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, যেগুলোর আসলে ভবিষ্যৎটি কি। একটি শিরোনাম আমরা দেখেছি যে আওয়ামী লীগ চাইছে যে পুরনো পদ্ধতিতেই এই পুনর্গঠনের ব্যাপারটি হোক, যেখানে আমরা দেখেছি যে বিএনপি প্রস্তাব দিয়েছিল এই পদ্ধতি পরিবর্তনের জন্য, এবং তার পরিপ্রেক্ষিতেই মূলত এই সংলাপটি শুরু হয়েছে। সংলাপটি হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ, আমি মনে করি খুবই ভালো উদ্যোগ। কারণ
আমরা বহু বছর থেকে এ বিষয়ে কথা বলে আসছি বা আমরা জানি। আমাদের সময় আমরা একটা আইনের খসড়ার প্রস্তাব করেছিলাম, সেটারও এখন মনে হয় অনেকগুলো পরিবর্তন, সেখানে অনেকগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার স্টাডি বলে। এবং এটা একটা বিষয় যে এই বিষয়টি আমরা পার্মানেন্টলি সলভ করা দরকার আমাদের, কারণ প্রতিবারই আমরা যখন দেখি নির্বাচন কমিশনের নিয়োগ যখন হয় তখন অনেকগুলো অসঙ্গতি আমরা দেখি নিয়োগের ভিতরে। সেটা এখন তো আরো একটু সমস্যা হচ্ছে যে আগে লিখিত ছিল না কয়জন হবে, এখন যখন বলা আছে তখন তাকে আমরা কিভাবে নিয়োগ দিব, কোন পর্যায়ে নিয়োগ দিব, কোনটা দিলে ভালো হয়, কোনটা দিলে কন্টিনিউশন হয়, এটা কিন্তু একটা বিষয় আছে। আমি তো 3-2 এর কথা বলি সবসময়, যদি 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 5 জনই হয়, কিন্তু ইতিহাস বলে যে 5 জনের নির্বাচন কমিশন খুব একটা ফলপ্রসূ হয়নি। এটা পর্যালোচনা করলে দেখা যাবে, কিন্তু উদ্যোগটা ভালো। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি আমি দেখি না যে খুব একটা ফোকাসড, তারা একটার সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে। যে সমস্ত বিষয় পরবর্তী পর্যায়ের বিষয় সেগুলোও আমরা দেখছি যে রাষ্ট্রপতির সাথে কথা বলছেন। কথা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে ফোকাসটা যে জায়গাটাতে হওয়ার কথা সেই ফোকাসটা কিন্তু আমি অন্তত দেখছি না অনেক দলের ভিতরে। বিশেষ করে যখন আমি মনে করি যে সরকারি দল আওয়ামী লীগ যখন কথা বলবে তাদের কথার গুরুত্বটা আরো বেশি হবে। এখন ওনারা বলছেন, আমি জানি না ওনাদের একটা বের হয়েছে কিনা, এখন তো ওনার 11 তারিখে বোধহয় তাদের কথা বলার কথা, তারপরেই হয়তো আমরা জানতে পারবো যে কি ধরনের প্রস্তাব তারা দিয়েছে। পুরনো পদ্ধতি বলতে কি বোঝা যায় সেটা আমরা জানি। পুরনো পদ্ধতি একটা হতে পারে যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব যে প্রসেস তৈরি করে গেছিলেন, সেই প্রসেসটাও কিন্তু একটা অ্যাডহক প্রসেস, এটা কিন্তু আইনি প্রসেস নয়। তারপরে রাষ্ট্রপতি যখন করেন, সবার সাথে যখন কথা বলছেন, তখন মোটামুটি ধারণা করা হয় যে এই প্রসেস হয়তো সবাই মোটামুটি হয়তো এগ্রি করবেন। কাজে সেই প্রসেসের ভিতরেও অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিভাবে হ্যান্ডেল করা হবে সেটা আমার মনে হয় যে আমাদের 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ বিএনপি শুরু করেছিল বড় দল হিসাবে, এবং এখন সরকারি দল হিসাবে যারা আছেন, যারা এই পার্টিগুলোই আবার নেক্সট ইলেকশনে যখন পার্টিসিপেট করবে, রাষ্ট্রপতি যখন বললেন যে সব দলের সহযোগিতার জন্য একটি ভালো নির্বাচন, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ফ্যাক্ট। কারণ পলিটিক্যাল পার্টিজ যদি কোঅপারেশন না করে তাহলে অন্য কোনো ইনস্টিটিউশন যেমন গ্রো করতে পারে না। এবং অন্য কোনো ইনস্টিটিউশন বলতে আমি যদি বলি যে নির্বাচন কমিশন, একমাত্র নির্বাচন কমিশনে আপনি নিয়োগ দিয়ে দিলেন, তাদের পক্ষে ওই নির্বাচন করা খুব কঠিন হয়ে যায়। যদি আমরা যা দেখলাম গত জানুয়ারি 2014-এ, সেখানে বড় দল এবং অন্য দল পার্টিসিপেট করেনি, যে কারণে ইলেকশন কমিশনকে কাজ করতে বিরাট অসুবিধা হয়েছে, দে কুডন্ট ডু ইট। তো সেই বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি, অফকোর্স ইলেকশন কমিশনের দৃঢ়তার যেমন একটা প্রয়োজন হয়, ডায়নামিজমের যেমন একটা প্রয়োজন হয়, তেমনি প্রয়োজন হয় রাজনৈতিক দলের সম্পূর্ণ সহযোগিতা। শুধু রাজনৈতিক দল নয়, সরকারের মেশিনারির সম্পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ নিরপেক্ষতা যদি না হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনলি স্লোগান মাত্র। আমরা শিরোনামে দেখতে পেয়েছি যে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতি চেয়েছিল এবং বলেছিল যে না হলে নয়াপল্টনের সমাবেশের অনুমতি দিতে। তো তারা সমাবেশের অনুমতি না পেয়ে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সারা দেশে। এটা আমি মনে করি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন যে তিনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চান, তিনি চান যে সেই ইলেকশনে সবাই যোগদান করুক, একটা রাজনৈতিক বা ডেমোক্রেটিক প্রসেসটা চালু থাকুক। কারণ যাই হয়েছে অতীতে সেটা তো আর ফেরত আনা যাবে না। একটা অ্যাক্সিডেন্টই বলবো হয়ে গেছে আমাদের পলিটিক্যাল অঙ্গনে। আমি মনে করি যে প্রত্যেক দলকে কিন্তু একটু সুযোগ দেওয়া দরকার। কারণ আপনি পলিটিক্যাল স্পেস যদি না দেন, তাহলে পলিটিক্যাল স্পেস না দিলে যেই ধরনের সমস্যা আমরা পড়ি তার একটা কিন্তু হচ্ছে যে আমরা যেটা দেখছি যে এই যে জঙ্গিবাদ নিয়ে এতক্ষণ কথা বললাম, পলিটিক্যাল স্পেস দিলে যেটা না হয় এটা নেতিবাচক প্রভাব পড়ে কিন্তু সমাজের উপরে। এখন একটি দলের কতখানি জনপ্রিয়তা আছে কি নাই সেটা বড় কথা না, কথা হচ্ছে যে তার একটা পলিটিক্যাল স্পেস আপনি সবাইকে দিতে হবে এটা ডেমোক্রেটিক প্রসেসে। আমি আশা করব যে একটা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি একটা পলিটিক্যাল স্পেস দেওয়া হবে। আর যখন আমরা বলছি যে আগামী নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, সবাই পার্টিসিপেট করার জন্য সব দলকে আহ্বান জানানো হচ্ছে, সব দলকেই বলা হচ্ছে যে পার্টিসিপেট করবে, তো তাকেও তো স্পেস দিতে হবে তার কথাটা বলার জন্য। তার কথা বলার পরে তাকে রিজেক্ট করবে কি তাকে অ্যাকসেপ্ট করবে এটা তো জনগণের উপরে ছেড়ে দিতে হবে। তা আমি মনে করি এই সরকারের অনেক অ্যাচিভমেন্ট আছে, প্রচুর অ্যাচিভমেন্ট। আমি
যদি বলি যে এই গত কয়েক বছরে যেটাই হোক, যেভাবেই হোক, তারা তাদের যে দুর্বলতা একটা ছিল ডেমোক্রেটিক প্রসেস, সেটা কাটিয়ে ওঠে এখন অনেক প্রগ্রেসের দিকে যাচ্ছে, ইকোনমিক এবং ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য বিষয়। তো সেখানে আমি মনে করি গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করার দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ সরকারি দল এবং সরকারের অ্যাডমিনিস্ট্রেশন। আমরা আশা করি যে 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 আরো হয়তো কিছুদিন গেলে আমরা হয়তো সেই পরিবেশটা একটা ভালো পরিবেশ দেখব বলে আমি মনে করি। এবং আমি যতদূর জানি, যতটুকু বুঝি, যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু উনি নিজেই বিশ্বাস করেন যে গণতন্ত্রের মাধ্যমে তো উনি এসছেন। তিনি তো একটা গণতান্ত্রিক প্রসেসের ভেতরে আসছেন। আমাদের ওই আওয়ামী লীগ তো সারা জীবনে তো কিন্তু গণতন্ত্রের জন্য ফাইট করে গেল। 71-এ যে আমরা যে স্বাধীনতা যুদ্ধ কিন্তু আমাদের এই গণতন্ত্রের জন্যই হয়েছিল। তো কাজেই সেই দলের কাছ থেকে আমরা সবসময় আশা করি যে একটা গণতান্ত্রিক পরিবেশ দেশে বজায় রাখার জন্য, সো দ্যাট এভরিবডি ক্যান স্পিক আউট। আপনি হয়তো অপ্রিয় সত্য অনেক সময় খারাপ লাগে, বাট দ্যাট গিভস ইউ অ্যাট লিস্ট এ স্পেস। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আর নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আজকের আয়োজনটি এখানে শেষ করছি। শুভরাত্রি।